অধ্যায় ৯ আলোর প্রতিসরণ লেকচার ১। আমরা ইনশাআল্লাহ এই লেকচারে আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে এবং এই আলোর প্রতিসরণের মধ্যে আলোর প্রতিসরণের সূত্র নিয়েও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এছাড়াও আমরা কথা বলবো হচ্ছে প্রতিসরণাঙ্ক নিয়ে, প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক, আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক এবং কিছু গাণিতিক উদাহরণ রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ এই লেকচারে দেখব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। আলোর প্রতিসরণ। প্রতিসরণের সংজ্ঞা: আলোকরশ্মি যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে বাঁকাভাবে প্রবেশ করে তখন কি দেখা যায়? দুইটা মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন করে, অর্থাৎ আলো যে পথে আসে সেই পথ বরাবর যায় না, সে পথে হয়তো খানিকটা বেঁকে যায় বা খানিকটা উপরে উঠে যায়। মোট কথা হচ্ছে যে বরাবর আসে সেই বরাবর সে ফলো করে না অন্য একটি মাধ্যমে যাওয়ার সময়। তো এই যে দিক পরিবর্তন করার যে ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বিজ্ঞানের ভাষায় প্রতিসরণ বলে থাকি। তবে নর্মালি ভাবে আমরা যদি দেখি যে পি কিউ এটা হচ্ছে একটি বিভেদ তল, এর উপরে ধরে নেই বায়ু মাধ্যম রয়েছে আর এর নিচের মাধ্যমটাও রয়েছে হচ্ছে পানি মাধ্যম। নর্মালি ভাবে এই মাধ্যমটা হালকা যেহেতু বাতাস, এই মাধ্যমটা ঘন যেহেতু এটা পানি। এখন এই মাধ্যম দ্বয়ের বিভেদ তল পি কিউ এর বি বিন্দুতে এ বি পথে আলোকরশ্মি আপতিত হলো। আপতিত হওয়ার পর এরপর সে কি করবে? ভিন্ন একটা মাধ্যমে প্রবেশ করবে। ভিন্ন একটা মাধ্যমে যখন প্রবেশ করছিল তার কিন্তু স্ট্রেট বরাবর অর্থাৎ এ বি বি সি প্রাইম বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এই পথে আর যায়নি। সে কোন পথে গেল? গেল হচ্ছে বিসি পথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি যাওয়ার কথা ছিল বিসি প্রাইম পথে, সে সেই পথে না যেয়ে সে চলে গেল বিসি পথে। তার মানে আলোকরশ্মির দিকের পরিবর্তন করলো। এই টোটাল ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসরণ। আমাদের এই এন এন প্রাইমটি হচ্ছে অভিলম্ব, এ বিটা হচ্ছে প্রতি আপতিত রশ্মি। এই অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলে থাকি হচ্ছে আপতন কোণ। ঠিক অনুরূপ ভাবে বি এন প্রাইমের সাথে এই বিসি অর্থাৎ প্রতিফলিত সরিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। একটু লক্ষ্য করি আমরা এর আগেরটা দেখে এসেছিলাম যে উপরেরটা ছিল বায়ু মাধ্যম, নিচেরটা ছিল হচ্ছে পানি মাধ্যম। উপরেরটা হালকা, নিচেরটা ঘন। এর কারণে আমরা এটার ক্ষেত্রেও ঠিক সেম, এই চিত্রটার ক্ষেত্রেও ঠিক সেম ঘটনা। এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী। এখন নরমালি ভাবে যদি আমরা দেখি তাহলে কিভাবে বুঝবো? আমরা নরমালি ভাবে দেখতে পাচ্ছি হালকা মাধ্যমে আপতন কোণ ভারী মাধ্যমে প্রতিসরণ কোণের তুলনায় বড়। তার মানে যদি আই বড় হয় আর ছোট হয় তাহলে আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। আমি আবারও বলছি, হালকা মাধ্যম যেটা সেখানে হয় প্রতিসরিত কোণ বা আপতন কোণ যাই থাকুক না কেন সেটা বড় হবে, ভারী মাধ্যম বা ঘন মাধ্যমে তুলনামূলকভাবে ছোট হবে। তাহলে আমরা প্রথমটা দেখি, যেখানে আই বড় আর ছোট অর্থাৎ প্রতিসরণ কোণ ছোট, আপতন কোণ বড়। এই ক্ষেত্রে উপরের মাধ্যমটি যে মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করে সেটি হচ্ছে হালকা মাধ্যম,
আর যেখানে যে মাধ্যম থেকে আসে সেটা হচ্ছে হালকা মাধ্যম, এবং যে মাধ্যমে প্রবেশ করে সেটি হচ্ছে ঘন মাধ্যম। এরপর আসতেছে হচ্ছে যদি আর ইজ গ্রেটার দেন আই হয়, অর্থাৎ আর এর ভ্যালু, প্রতিসরণ কোণের ভ্যালু আই থেকে যদি বড় হয়, তাহলে নর্মালি ভাবে উপরের মাধ্যমটা হবে হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে আলো আপতিত হচ্ছে সেই মাধ্যমটা ঘন মাধ্যম, এবং যে মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে যাচ্ছে সেই মাধ্যমটা হবে হচ্ছে হালকা মাধ্যম। কেন? কারণ আমি আগেই বলেছিলাম হালকা মাধ্যমে কোণ কিন্তু ছোট হবে, আর মাধ্যমে ভারী মাধ্যমে, হালকা মাধ্যমে কোণ বড় হবে, ভারী মাধ্যম বা ঘন মাধ্যমে কোণ কিন্তু ছোট হবে। তাহলে আর ইজ গ্রেটার দেন আই যদি হয়, অর্থাৎ আই ছোট আর বড়, তাহলে আমরা বুঝে নেব আপতিত মাধ্যমটি হচ্ছে ঘন মাধ্যম, আর যে মাধ্যমে প্রতিসরণ হবে সেটি হচ্ছে হালকা মাধ্যম। আমরা এখন ইনশাআল্লাহ দেখব হচ্ছে প্রতিসরণ সম্পর্কিত কাঁচফলকের পরীক্ষা। একটি বস্তু ও বিন্দুতে রাখা আছে। এই বস্তুটাকে যদি আমি খালি চোখে, খালি চোখ মিন্স হচ্ছে কাঁচফলকের অবস্থিতি তখন বস্তুর উপর নাই, যদি আমি দেখি তাহলে বস্তুটাকে আমাকে ও বিন্দুতেই মনে হবে। এখন বস্তুর উপর যদি আমরা একটা কাঁচফলক দেই, বা মাঝখানে বস্তুর উপরে কাঁচফলক রেখে আমরা যদি কাঁচফলকের ওপর দিয়ে বস্তুকে দেখার চেষ্টা করি, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি কাঁচফলক এইভাবে, ডায়াগ্রামটা অনেকটা এই ধরনের একটা কাঁচফলক থাকবে। ধরলাম এখানে একটা কয়েন বা বস্তু আছে, আর এখানে আমার হচ্ছে চোখ রয়েছে। এখন এখান থেকে যদি আমি দেখি তাহলে এই লোকেশন, অর্থাৎ এক্সাক্ট লোকেশনে যে বস্তুটা, সেখানে কিন্তু আমরা বস্তুটাকে দেখব না, আমরা বস্তুটাকে খানিকটা উপরে দেখব। কেন দেখব সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, এবং সেই ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের প্রতিসরণ। আসি, আমরা জানি যে বিজ্ঞানের ভাষায় প্রত্যেকটা বস্তু থেকে আগত আলোকরশ্মি আমাদের চোখে পৌঁছে বিধায় আমরা দেখতে পারি। তাহলে আমাদের চোখ রয়েছে, এটা বস্তু রয়েছে এখানে, তাহলে এই বস্তু থেকে আগত আলোকরশ্মি এই পথে চলে আসলো। এই পথে আসার পর এই মাধ্যম পর্যন্ত হচ্ছে কাঁচফলক, কাচের মাধ্যম, কিন্তু এই মাধ্যমটা কিন্তু বায়ু মাধ্যম। যখন এখান থেকে ও পয়েন্টস থেকে আলোকরশ্মি এইভাবে এসে এখানে আসলো, সে তার গতিপথের কোনো পরিবর্তন করেনি। কেন? মাধ্যম একই রয়েছে। যখনই সে মাধ্যমটাকে চেঞ্জ করলো, মাধ্যমটাকে পরিবর্তন করলো, অর্থাৎ বায়ু মাধ্যমে চলে আসলো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে তার দিকের পরিবর্তন করলো, অর্থাৎ তার যাওয়ার কথা ছিল এক্স্যাক্টলি এই ধরনের অবস্থায়, সে চলে গেল কিন্তু এইভাবে। কেন? কারণ হচ্ছে এটা ভারী মাধ্যম বা ঘন মাধ্যম ছিল, এটা হালকা মাধ্যম, এটার কারণে সে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, বা তার প্রতিসরিত অ্যাঙ্গেলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিসরিত রশ্মি খানিকটা দিক পরিবর্তন করে এই পথে চলে আসলো, এবং এখানে এসে চোখের এইখানে আসলো। ঠিক অনুরূপভাবে ও থেকে আরেকটি আলোক রশ্মি একই প্রসেসে কাঁচফলকের এই বিন্দু পর্যন্ত একই ডিরেকশন মেনটেন করলো। একই ডিরেকশন মেনটেন করার পরে সে যখন আবারও মাধ্যমে পরিবর্তন করলো, অর্থাৎ কাঁচফলক থেকে যখন বায়ু মাধ্যমে আসলো, তখন সে কিন্তু তার দিক পরিবর্তন করে এইখানে দর্শকের চোখে এখানে পৌঁছলো। আমরা প্রতিফলনের অধ্যায়ে আলহামদুলিল্লাহ পড়ে এসেছি যে বিম্ব গঠনের জন্য প্রতিফলিত রশ্মির দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট জরুরি। ঠিক প্রতিসরণের ক্ষেত্রেও সেম ঘটনা, দুইটা প্রতিসরিত রশ্মির ইন্টারসেক্ট পয়েন্ট জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে এই আলোক রশ্মিটা এখানে এভাবে চলে যাবে, এই আলোক রশ্মিটা এইভাবে চলে যাবে, এর ফলে এরা কিন্তু মিলবে না, কোথাও মেলার সম্ভাবনা নেই। কেন? কারণ এ তো এভাবে যাচ্ছে তো যাচ্ছেই, এও তো এভাবে যাচ্ছে তো যাচ্ছে, দুইটা কিন্তু কখনো ইন্টারসেক্ট হওয়ার সম্ভাবনা নেই। যত দূরে যাচ্ছে তারা পরস্পর থেকে তত দূরত্ব বাড়ছে। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে খেয়াল করব যে এই রশ্মিদ্বয়কে আমরা পিছনের দিকে বাড়াই। যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে দেখা যাবে তারা ও বিন্দুতে, ও প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে।
এখন আমরা লক্ষ্যবস্তু এক্স্যাক্টলি ছিল হচ্ছে ও বিন্দুতে, কিন্তু বিম্বটা হচ্ছে ও প্রাইম বিন্দুতে। এই ও প্রাইম বিন্দুটা হচ্ছে গঠিত প্রতিবিম্ব, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ও থেকে ও প্রাইম এর একটি মানে ডিস্টেন্স রয়েছে। ও যেখানে, ও প্রাইম কিন্তু সেখানে নেই, অর্থাৎ ও থেকে ও প্রাইম খানিকটা উপরে রয়েছে। এই ঘটনাটি হচ্ছে প্রতিসরণের কারণে এমন ঘটনা ঘটে থাকে, অর্থাৎ প্রতিসরণের কারণে মাধ্যমের পরিবর্তন হওয়ার কারণে আমরা বস্তুর এক্স্যাক্টলি লোকেশনে বস্তুটাকে দেখতে পাই না, হয়তো খানিকটা তার কিছুটা উপরে বস্তুটা দেখা যায়। আলোর প্রতিসরণের সূত্র। প্রথম সূত্র, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অর্থাৎ একটি সমান তলের ওপর অবস্থান করে। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি হচ্ছে আপতিত রশ্মি, যেটা এই বরাবর আপতিত হলো, এবং আমরা দেখতে পাচ্ছি বিসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, যেটা এ বরাবর প্রতিসৃত হয়ে গেল, এবং এই বিটা হচ্ছে আপতন বিন্দু। এই বি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে বিএন। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এ বি, বিএন এবং বিসি তারা এই যে একটা তল রয়েছে পি কিউ, এই তলের উপর অবস্থান করছে। তার মানে হচ্ছে একটি সমান তলের উপরই তারা বিদ্যমান বা অবস্থান করে। কারা অবস্থান করে? আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বিএন এবং প্রতিসৃত রশ্মি। আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি আপতন কোণ আই, এবং প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব এর মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি প্রতিসরণ কোণ আর। দ্বিতীয় সূত্র আমাদের বলতেছে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন অফ আপতন কোণ, প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন অফ প্রতিসরণ কোণ, এদের রেশিও বা এদের ভাগফল সর্বদাই একটি কনস্ট্যান্ট ভ্যালু থাকে। এটা একটু আমরা এক্সপ্লেইন করি আগে। একজোড়া নির্দিষ্ট মাধ্যম, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এয়ারের মাধ্যম, এটা হচ্ছে পানির মাধ্যম। এই দুইটা মাধ্যম ফিক্সড আমাকে রাখতে হবে। এরপর নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, ধরে নেই আমরা এখান থেকে লাল আলো মারছি, অর্থাৎ আলোক উৎস থেকে যে আলোটা বেরোচ্ছে সেটা লাল। এর ক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মানের সাইনের অনুপাত ধরে নিলাম এক্সাম্পল হিসেবে 5 আসলো প্রথমবার। দ্বিতীয়বার ঠিক একই কথা, মাধ্যম বাতাস, মাধ্যম পানি, আলোর সোর্স থেকে আগত আলোক রশ্মিটা হচ্ছে লাল। যদি এখন আমি প্রতিসরিত রশ্মি আপতিত রশ্মিটা যে বরাবর ফেলেছিলাম সে বরাবর না ফেলে আমি যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফেলি তাহলে আপতন কোণের মান চেঞ্জ হয়ে যাবে, এবং সাথে সাথে প্রতিসরণ কোণের মানও কিন্তু চেঞ্জ হবে, কেননা আপতন কোণের ওপর প্রতিসরণ কোণের মানটা নির্ভরশীল। তাহলে নতুন যে আপতন কোণটা পাবো তার সাইন এবং নতুন যে প্রতিসরণ কোণটা পাবো তার সাইনের অনুপাতও 5ই হবে। তাহলে আমরা এখান থেকে যে কথাটা বুঝতে পারছি যে মাধ্যম যদি নির্দিষ্ট থাকে এবং আলো যদি নির্দিষ্ট হয় তাহলে যে কোনো অ্যাঙ্গেলেই আপতিত রশ্মিটা ফেলা হোক না কেন, অর্থাৎ আপতন কোণ যেমনই হোক না কেন বা আপতন কোণের প্রেক্ষিতে প্রতিসরণ কোণ যেমনই হোক না কেন, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ভাগফল সর্বদাই একটি কনস্ট্যান্ট ভ্যালু আসবে। এই সূত্রটাকে আমরা বলছি হচ্ছে স্নেলের সূত্র নামেও পরিচিত, কারণ বিজ্ঞানী স্নেল এই সূত্রটি আবিষ্কার করেন বিধায় তার নাম অনুযায়ী স্নেলের সূত্র বলা হয়ে থাকে।
আমরা এখন যদি ধরে নেই যে এটি এয়ার মাধ্যম, এটি হচ্ছে ওয়াটার মাধ্যম, এবি পথে আলোক রশ্মি আপতিত হওয়ার পর বিআর পথে বিসি পথে চলে যাচ্ছে। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড সাইন অফ আর সমান সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেই হচ্ছে সেটা ইটা, একটা ধ্রুবক সংখ্যা। এখন আমি এই দিকটা পরিবর্তন করছি, অর্থাৎ আলো এভাবে না ফেলে একটু এইভাবে ফেলবো। এ প্রাইম বি পথে ফেলবো, তাহলে প্রতিসরিত রশ্মি আরেকটু বেঁকে এই সাইড থেকে চলে আসবে। এটা হচ্ছে সি ডাবল প্রাইম। খেয়াল করি যে আমার নতুন আপতন কোণটা এখন এতটুক, তাহলে এটা হয়ে যাবে কত? আই 1, এবং নতুন প্রতিসরণ কোণটা হবে এতটুক, সেটা হয়ে যাবে হচ্ছে আর 1। তাহলে নতুন আপতন কোণ পাচ্ছি, প্রতিসরণ কোণও নতুন পাচ্ছি। এখন যদি আমরা খেয়াল করি তাহলেও সাইন অফ আই 1 ডিভাইডেড সাইন অফ আর 1 ও ভ্যালু হবে ইটা, ধ্রুব সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যতটাই নেই না কেন, শর্ত হচ্ছে মাধ্যম নির্দিষ্ট এবং নির্দিষ্ট আলো যদি হয়, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদাই একটি ভ্যালুই আসবে, কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এই ইটাটাকে বলা হয় হচ্ছে প্রতিসরণাঙ্ক। আমরা ইনশাআল্লাহ একটু পরেই প্রতিসরণাঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এই সূত্র থেকে আমরা ফাইনালি ভাবে যেটা বুঝতে পারলাম, মাধ্যম যদি সেম থাকে, অর্থাৎ দুইটা মাধ্যম ফিক্সড যদি থাকে এবং আলো যদি সেম থাকে, তাহলে যে কোনো দিক থেকে আমি আলো ফেলি না কেন, তার রেসপেক্টে যে আপতন কোণ পাবো সেই আপতন কোণের সাইন, এবং আলোটি যখন ভিন্ন মাধ্যমে চলে যাবে তখন যে আমরা প্রতিসরণ কোণ পাবো সেই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব হবে, তার মানে একটা নির্দিষ্ট মান হবে। কিন্তু আবার যদি আমি মাধ্যম চেঞ্জ করে ফেলি, যেমন এটা যদি আমি আবার বাতাস মাধ্যম রাখলাম, এটা করে দিলাম হচ্ছে কেরোসিনের মাধ্যম, তখন কিন্তু এই মাধ্যমে প্রথম মাধ্যমের জন্য যে কনস্ট্যান্ট ভ্যালু আসছিল, দ্বিতীয় মাধ্যমের জন্য কিন্তু সেই কনস্ট্যান্ট ভ্যালু আসবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। প্রতিসরণাঙ্ক আমরা কিছুক্ষণ আগেই স্নেলের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দেখে এসেছিলাম। দ্বিতীয় সূত্র থেকে আমরা কিন্তু একটা ব্যাপার খুবই ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে নির্দিষ্ট মাধ্যম যদি থাকে এবং নির্দিষ্ট রঙের যদি আলো থাকে, তাহলে এই নির্দিষ্ট মাধ্যমে আপতন কোণ এবং সেই মাধ্যমে উৎপন্ন প্রতিসরণ কোণ এর সাইনের অনুপাতদ্বয় সর্বদা একটি কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা হয়ে থাকে, যেটাকে আমরা বলেও এসেছিলাম প্রতিসরণাঙ্ক। তাহলে যে ধ্রুব সংখ্যাটি উৎপন্ন হয় তাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রথম মাধ্যমটা কোনটি? যে মাধ্যমে আলো আসছে বা আলো আপতিত হয়। দ্বিতীয় মাধ্যম কোনটি? যে মাধ্যম দিয়ে আলো পাস করে বা প্রতিসরিত হয়, সেই মাধ্যমটাকে দ্বিতীয় মাধ্যম বলা হয়। একে ইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি এই অঞ্চলটা দেখি, তাহলে ক্লিয়ার হবে আমাদের জন্য। এ ইটা বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান সমান সাইন অফ আই আপতন কোণ ডিভাইডেড সাইন অফ প্রতিসরণ কোণ, মানে হচ্ছে সাইন অফ আর। আমরা প্রতিসরণাঙ্ক পড়ার সময় পড়ে এসেছিলাম যে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে।
এখন আমরা ইনশাআল্লাহ দেখব পরম প্রতিসরণাঙ্ক জিনিসটা কি। আমরা প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে বলেছিলাম একটি মাধ্যম থেকে আলো অন্য একটি মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। প্রথম মাধ্যমটা যদি ভ্যাকুয়াম হয় বা শূন্য মাধ্যম হয়, ভ্যাকুয়াম বা যদি শূন্য মাধ্যম হয়, তখন প্রথম মাধ্যমে থেকে আলো আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে আলোটি প্রতিসরিত হবে এবং এর জন্য যে প্রতিসরণাঙ্ক উৎপন্ন হয় তাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। তাহলে পরম প্রতিসরণাঙ্কের শর্ত হচ্ছে যে আলোক রশ্মিকে শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হতে হবে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো এসে আপতিত হবে, ভিন্ন একটা মাধ্যমে আলো প্রতিসরিত হবে, তখন যে প্রতিসরণাঙ্ক উৎপন্ন হবে তাকে আমরা বলবো পরম প্রতিসরণাঙ্ক। তাহলে শর্তই হচ্ছে আপতিত মাধ্যমটা বা আলোকরশ্মি যে মাধ্যমে এসে পড়বে সেটা অবশ্যই একটি শূন্য মাধ্যম হতে হবে। আমরা দেখে এসেছি বারংবারই, যদি এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে প্রবেশ করে তাহলে এ ইটা বি লেখা যায় সাইন আই বাই সাইন আর, যেখানে আই হচ্ছে আপতন কোণ এবং আর হচ্ছে প্রতিসরণ কোণ। ধরে নেই আলোটা এখন বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাবে, অর্থাৎ বি মাধ্যম থেকে আপতিত হবে এবং এ মাধ্যমে প্রতিসরিত হবে। তাহলে যদি আমরা প্রতিসরণাঙ্ক চিন্তা করি তাহলে কি লিখব? বি ইটা এ। কেন? কারণ বি থেকে আলো এখন এ তে যাচ্ছে, তাহলে যে প্রতিসরণাঙ্ক হবে বি এর সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা লিখলাম বি ইটা এ। আচ্ছা, আমরা যখন এ ইটা বি লিখেছিলাম তখন লিখেছিলাম সাইন আই বাই সাইন আর, যেখানে আই ছিল আপতন কোণ, আর ছিল প্রতিসরণ কোণ। কিন্তু যখন বি থেকে আলো এ তে যাচ্ছে তখন এখানে আর কিন্তু হচ্ছে আপতন কোণ এবং আই হচ্ছে প্রতিসরণ কোণ। সুতরাং আমরা লিখতে পারি বি ইটা বি। কখন? যখন আলো বি থেকে এ এর দিকে যাবে, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক লেখা যায় সাইন অফ আপতন কোণ। আপতন কোণ কত? আর। বি মাধ্যম থেকে যেহেতু যাচ্ছে আর, ডিভাইডেড সাইন অফ প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কত? আই। কেন? কারণ এই মাধ্যমে এখন আলো প্রতিসরিত হচ্ছে, তাহলে সাইন আর বাই সাইন আই। ওকে, এখন আমরা যদি এই সাইন আরটাকে নিচে নামিয়ে দেই তাহলে কিন্তু অবস্থাটা এমন হয়ে যাবে সাইন আই ডিভাইডেড সাইন আর, আর উপরে 1 থাকবে। এটা আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন, আমরা নরমালি ভাবে বুঝি। তারপরে যদি আমরা করতে চাই একটু করে দেখাচ্ছি মোটামুটি ভাবে। যেমন সাইন আর বাই সাইন আই, এটা নিচে চলে আসতেছে না? তাহলে নিচে যদি চলে আসে উপরে তো কিছু খালি রাখতে পারবে না, 1 রাখতে হবে তাকে। তাহলে এখানে সাইন আই আছে, তাহলে এ এর নিচে আসবে, তার মানে কি সাইন আই এর নিচে আসবে, মানে সাইন আই এর নিচে সে ভাগ হবে, এই যে সাইন অফ আর, এটাই আমাদের এখানে লেখা হলো। আচ্ছা, সাইন অফ আই বাই সাইন অফ আর সমান সমান আমরা আবার জানি হচ্ছে এ ইটা বি। সুতরাং তাহলে সাইন অফ আই বাই সাইন অফ আর এর জায়গায় আমরা লিখে দিলাম এ ইটা বি। তাহলে কি লেখা যাচ্ছে? বি ইটা এ সমান সমান 1 ডিভাইডেড এ ইটা বি। এটা কিন্তু আমাদের একটি সূত্র, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান সমান 1 ডিভাইডেড এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। আমরা যেহেতু প্রতিসরণ পড়ছি তার মানে হচ্ছে আলোর সাথে অবশ্যই একটি অন্তরঙ্গ সম্পর্ক বা রিলেশন রয়েছে। আমরা জানি প্রত্যেকটি আলোরই বেগ রয়েছে, সেটা নির্দিষ্ট বেগ নিয়ে মাধ্যম দিয়ে প্রবেশ করে। তাহলে আমরা ধরে নেই
এ মাধ্যম থেকে আলো যখন বি মাধ্যমে প্রবেশ করছে তখনও কিন্তু মাস্ট বি তার একটা বেগ রয়েছে। এখন আমরা লিখতে পারি এ ইটা বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক সমান সমান এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বি মাধ্যমে আলোর বেগ। আমি আবারও বলছি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক সমান সমান এ মাধ্যমে আলোর বেগ, যাকে লেখা হয় সি অফ এ দ্বারা, আর বি মাধ্যমে আলোর বেগ যাকে লেখা হয় হচ্ছে সি অফ বি দ্বারা। অর্থাৎ এই পথে যদি আলো প্রবেশ করে তাহলে কি আসতেছে, যে আলোটা যে বেগ নিয়ে আসতেছে বা এই মাধ্যমে সে তার যে বেগ অর্জিত হচ্ছে তার ডেটাটা এখানে বসবে। আফটার প্রতিসরণের পর বি মাধ্যমে আলো যে বেগ নিয়ে যাচ্ছে সেই ডেটাটা এখানে বসবে। এখন যদি আমি চিন্তা করি যে এ মাধ্যমটা একটি শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম মাধ্যম, তাহলে এর জায়গায় 0 বসে যাচ্ছে, দ্যাট মিন্স ফর দ্য ভ্যাকুয়াম মিডিয়াম। তখন এখানে যেহেতু এ মাধ্যমে আলোর বেগ ছিল তাহলে এখানে হয়ে যাবে কত, শূন্য মাধ্যমে আলোর বেগ, যাকে আমরা c0 দ্বারাও ডিনোট করতে পারি, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং নিচে রয়েছে হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম অফ বি, মানে নিচের যেটা সেটা নিচেই রয়ে গেল, যেহেতু উপরের মাধ্যমটা পরিবর্তন হয়েছিল সুতরাং উপরের মাধ্যমে আলোর বেগও পরিবর্তন হলো। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ককে আমরা এভাবে লিখতে পারি c0 বাই বা c0 বাই সি বি। গাণিতিক উদাহরণ 9.1 দেওয়া রয়েছে বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে। আমরা একটা চিত্র ড্র করি তাহলে ইজি হবে। এটা একটা বিভেদ তল, এটা অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে বায়ু মাধ্যম, এ মিনস ফর দ্য এয়ার, অ্যান্ড এটা হচ্ছে একটা প্রতিসরণ পানি মাধ্যম, ডাব্লিউ মিনস ফর দ্য ওয়াটার। ওকে, তাহলে বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 30°। তাহলে এই আই এর ভ্যালু কত আসতেছে, 30°, আর প্রতিসরণ কোণ কত, 19°। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি আর এটা হচ্ছে আপতিত রশ্মি। এখন বায়ুর সাপেক্ষে পানি, তার মানে এ এর সাপেক্ষে ডাব্লিউ, মানে এ ইটা ডাব্লিউ আমাকে বের করতে হবে। তার ঠিক আগের মতো প্রতিসরণাঙ্কের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ ইটা বি বা এ ইটা ডাব্লিউ ইকুয়াল সাইন অফ আপতন কোণ আই ডিভাইডেড সাইন অফ প্রতিসরণ কোণ আর, অর্থাৎ সাইন অফ আর। তাহলে সাইন অফ আই কত, আপতন কোণ কত হচ্ছে 30°, তাহলে সাইন 30, প্রতিসরণ কোণ কত 19°, সাইন 90। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ডেটা পেলাম হচ্ছে 0.5, আর সাইন 90 এর ভ্যালু কত আসতেছে 0.325। বসিয়ে দেওয়ার পর আমরা যখন ইনশাআল্লাহ ডিভাইড করব তখন আমাদের রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ 1.538, যেটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে ডাব্লিউ মাধ্যম বা পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। গাণিতিক উদাহরণ 9.2 বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে 1.33, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক জানতে চাওয়া হচ্ছে, মানে উল্টাটা। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস প্রুফ করে এসেছিলাম, এ ইটা বি ইকুয়াল লিখা যায় কি 1 ডিভাইডেড বি ইটা এ। তার মানে কি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এত, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক উল্টাটা চাওয়া হচ্ছে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সূত্রটাই ইউজ করব, এবং আমরা কিন্তু তাই ইউজ করেছি। দেওয়া আছে বায়ুর সাপেক্ষে পানি, এ মিনস ফর দ্য এয়ার, ডাব্লিউ মিনস ফর দ্য ওয়াটার। তাহলে এ ইটা ডাব্লিউ কত 1.33, তাহলে ডাব্লিউ ইটা এ পানির সাপেক্ষে বায়ু বের করতে বলা হচ্ছে, তাই ঠিক উল্টাটা। তাহলে ডাব্লিউ ইটা এ ইকুয়াল লিখা যায় কি 1 ডিভাইডেড
ইকুয়াল লিখা যায় 1 ডিভাইডেড a ইটা w। আমি আবারও বলতেছি, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক সমান সমান লিখা যায় 1 ডিভাইডেড বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, যেটা আমার জানা আছে 1.33, বসিয়ে দিলাম 1.33, 1 ডিভাইডেড 1.33, ভ্যালু বসলো, বের হলো 0.75। আলহামদুলিল্লাহ। তাহলে এই 0.75টি হচ্ছে পানির সাপেক্ষে বাতাসের প্রতিসরণাঙ্ক। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.